বাংলাদেশের ক্রিকেট যখন একেবারে হুমকির মুখে, বাংলাদেশের ক্রিকেট যখন ধ্বংসের মুখে, বাংলাদেশের ক্রিকেটকে সরকার এবং বোর্ড মিলে যখন একেবারে তলানিতে নামানো হয়েছে, ঠিক সেই সময় সরকার পরিবর্তনের ঠিক একদিন আগে মানে ঠিক আগের দিন রাতে বিসিবির আলোচিত সমালোচিত বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশ ছেড়েছেন বলেই চতুর্দিকে গুঞ্জন। রাতের ফ্লাইটেই তিনি বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় চলে গেছেন এরকম খবর আসছে, এবং এই খবর দিনের বেলা থেকেই তৈরি হয়েছে। বোর্ডের পরিচালক কর্মকর্তা তাদেরকে আমিনুল ইসলাম বুলবুল নিজেই জানিয়েছেন দেশ ছাড়ার কথা। বুলবুল কি আর ফিরবেন? বুলবুল যখন দেশ ছাড়ছেন তখন হায়াল্লা খালেদ নামের বাংলাদেশের স্পোর্টসের যিনি অভিভাবক সেজেছিলেন এবং বাংলাদেশের স্পোর্টসকে যিনি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন, এবং একটি ফুটবল ম্যাচ কূটনীতিকদের সঙ্গে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ শেষে গণমাধ্যমে যিনি নিজেই বলেছিলেন যে ফুটবলই আমাদের আসল খেলা, ক্রিকেটকে পার্শ্ববর্তী একটি দেশের পারপাস সার্ভ করার জন্য ক্রিকেটকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এই ধরনের অধ্যত্বপূর্ণ কথা যার মুখ থেকে বেরিয়েছে, তারপরে আর প্রমাণ হতে যেটা বাকি থাকে না যে বাংলাদেশের ক্রিকেটকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই উপদেশটাও কি দেশ ছেড়ে চলে যাবেন? এবং দেশে থাকলে কি তিনি এই প্রশ্নের উত্তরগুলো দিতে বাধ্য হবেন? যদিও তিনি ফেসবুক পোস্টে কালকে আমরা দেখেছি বিশাল একটা ফিরিস্তি দিয়েছেন, তিনি আইন মন্ত্রণালয়ের কি 14 গোষ্ঠী উদ্ধার করেছেন সেই ব্যাপারে একটা ফিরিস্তি দিয়েছেন। গণমাধ্যমের সঙ্গে কথার সময়ে তিনি এটাও বলেছেন যে তিনি কিছুই করেননি, করেছে আইন মন্ত্রণালয়। এর আগে ক্রিকেট ধ্বংসের ব্যাপারে বলেছিলেন যে সরকার কিছু করেনি, এটা ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা করেছে। চলুন একটু জেনে দেখি আমিনুল ইসলাম বুলবুল কেন দেশের বাইরে যাচ্ছেন, তার সম্পর্কে কি খবর আসছে, গণমাধ্যম কি বলছে, বিসিবি থেকে কি খবর পাওয়া যাচ্ছে। দর্শক, বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তিনি দেশ ছেড়েছেন। আজকে রাতেই এই খবর পাওয়া যাচ্ছে। রাত শুরু হওয়ার আগে দিনের বেলাতেই ব্যাপারটা কনফার্ম করেছিল গণমাধ্যমগুলো, এবং কালের কণ্ঠের শিরোনামটা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে, পরিচালকদের দেশ ছাড়ার কথা জানালেন বিসিবি সভাপতি আমিনুল। তিনি নিজেই জানিয়েছেন পরিচালকদের যে তিনি দেশ ছেড়ে দিচ্ছেন। কিভাবে জানিয়েছেন? জরুরি কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেছেন জরুরি কাজে যাচ্ছেন। দেশ ছাড়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা জানিয়েছেন তিনি। পরিচালকদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তিনি পরিচালকদের জানিয়েছেন যে তিনি দেশ ছাড়ছেন। বিসিবির একাধিক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন, তবে আমিনুল এরই মধ্যে দেশ ছেড়েছেন নাকি ছাড়বেন সেটা বিকেল পর্যন্ত কালের কণ্ঠ নিশ্চিত করতে পারিনি। তবে আমরা বিভিন্ন সূত্রে খবর পাচ্ছি রাতের ফ্লাইটেই তিনি অস্ট্রেলিয়া চলে গেছেন। একজন জানিয়েছিলেন যে রাতে আমিনুল দেশ ছাড়বেন, এমন তথ্য নিশ্চিত করেছেন কালের কণ্ঠকে। বিসিবি পরিচালকদের নিজ নিজ কমিটির কার্যক্রম আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি জানান বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং চাইলে তার সহযোগিতা পাওয়া যাবে। যদিও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি কারো ফোন ধরেন না। এই অভিযোগটা সাংবাদিকদের রয়েছে, এমনকি ক্রিকেট সংগঠকদেরও রয়েছে যে তিনি কারো ফোন ধরেন না। পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো বার্তায় পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। এও বলেছেন যে ইনশাল্লাহ শীঘ্রই আমি ফিরব, এই কথা তিনি বলেছেন। এই যে ইনশাল্লাহ শীঘ্রই তিনি ফিরবেন, বাংলাদেশের ক্রিকেটে আমরা দেখেছি গতকালকে ভারত পাকিস্তান ম্যাচ হলো। সেই ভারত পাকিস্তান ম্যাচে তাকে আইসিসি আমন্ত্রণ জানিয়েছিল শ্রীলঙ্কায়, কিন্তু তিনি যাননি। তিনি গণমাধ্যমকে প্রশ্নের উত্তরে বলেছেন যে যেখানে আমার দেশই খেলতে পারছে না সেখানে আমি যাই কিভাবে, আমার যাওয়ার ব্যাপারটা আসে কি করে, এই কারণেই যায়নি। অথচ যেখানে বাংলাদেশ দলই খেলতে পারছে না সেখানে তিনি পাকিস্তানে গিয়েছিলেন পাকিস্তানকে রাজি করানোর জন্য ভারতের সঙ্গে যেন তারা খেলে। ক্রিকেটের সৌন্দর্য রক্ষায় পাকিস্তানকে রাজি করানো এবং পাকিস্তানকে তিনি রাজি করিয়েছিলেন এরকম ক্রেডিটও
গণমাধ্যমে নিতে দেখেছিলাম আমরা। তখনও কিন্তু বাংলাদেশ দল বিশ্বকাপের বাইরে ছিল। বাংলাদেশ দল যখন বিশ্বকাপে খেলতেই পারছে না, তখন আপনি পাকিস্তানে উড়ে যাচ্ছেন এবং দেশের টাকা খরচ করে পাকিস্তানে উড়ে গিয়ে পিয়ারি পাকিস্তানকে আপনি রাজি করাচ্ছেন ভারতের সঙ্গে যেন খেলে। আপনার কথাতে পাকিস্তান রাজি হয়েছে, এটা কি আপনার মনে হয়? পাকিস্তান তো ভাই এমনিই রাজি হবে, কারণ আইসিসি পাকিস্তানকে একেবারে স্পষ্ট থ্রেট দিয়ে দিয়েছে, তারা যদি এই ম্যাচ বয়কট করে তাহলে তাদের ওপরে বড় ধরনের দুর্যোগ নেমে আসবে, এমনকি নিষেধাজ্ঞাও জারি হতে পারে। সেই আইসিসির বার্তার পরে পাকিস্তান এমনি তার অবস্থা পরিবর্তন করেছে, আইসিসির সঙ্গে আলোচনা করতে চেয়েছে এবং খেলতে চেয়েছে। অথচ আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানে গিয়ে পাকিস্তানের বোর্ড সভাপতি নাকবির সঙ্গে মিটিং করে একটা নাটক তৈরি করার চেষ্টা করলেন যে পাকিস্তান আমিনুল ইসলাম বুলবুল এবং বাংলাদেশের এতই প্রিয় পাত্রে পরিণত হয়েছে এখন যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের কথায় পাকিস্তান ভারতের সঙ্গে খেলতে রাজি হয়েছে। যদিও সেই খেলতে রাজি হওয়ার জন্য এখন বুলবুলকে তারা দোষও দিতে পারে, কারণ গতকালকের ম্যাচে ভারতের সঙ্গে তারা 61 রানের বিশাল ব্যবধানে নাকানি চুবানি খেয়ে হেরেছে এবং বিশ্বকাপের মানে আইসিসির ইভেন্টে পাকিস্তান ভারতের সঙ্গে যে পারে না, মাত্র একটি ম্যাচ জিতেছে এ পর্যন্ত যত খেলা খেলেছে, তার মধ্যে এই ব্যাপারগুলো আবারও প্রতিষ্ঠিত হলো। একটা নিশ্চিত হারা ম্যাচে খেলতে যাওয়ার চাইতে ওয়াক ওভার দেওয়াই তাদের জন্য সম্মানজনক ছিল বলে অনেকে মনে করে। এখন প্রশ্ন হচ্ছে, আমিনুল ইসলাম বুলবুল দেশ ছাড়লেন, তিনি কি আর দেশে ফিরবেন? আমার মনে হয় না দেশে ফিরবেন, কারণ নতুন সরকার এসে এই বোর্ডের প্রেসিডেন্ট চেঞ্জ হবে, এটা নিশ্চিত। বোর্ডের অনেক কিছুই চেঞ্জ হবে, কারণ এই বোর্ডের কার্যকলাপ নিয়ে বিএনপির অনেক নেতাদের এবং বিএনপি পন্থী হিসেবে এখন পরিচিত তামিম ইকবালের অনেক অভিযোগ রয়েছে। সুতরাং সেই অভিযোগের প্রেক্ষিতে এই বোর্ড থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, নতুন স্পোর্টস মিনিস্টার হলে এই বোর্ডের অনেকেই শাস্তির সম্মুখীন হতে পারেন, এরকমটাও হতে পারে। আবার এই মানে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিশ্বকাপে কেন খেললো না বাংলাদেশ, কে খেলার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল, এই ব্যাপারে তদন্ত হতে পারে। এবং বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করলো কারা? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আসিফ নজরুল, বুলবুল, না কারা ধ্বংস করলো, এই ব্যাপারগুলো তদন্ত হওয়ার দাবি এরই মাঝে উঠে গেছে। সেই রকম প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেটকে প্রকাশ্যে বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে বিষোদ্গার করা উপদেষ্টা আসিফ নজরুল, তিনিও কি দেশ ছাড়বেন? তিনিও কি দেশে থাকবেন না? আর দেশে থাকলে এই ব্যাপারগুলো আইন মন্ত্রণালয়ের তো বহু জবাবদিহিতার রয়েছেই, সেটা ভিন্ন কথা, সেই বিষয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নেই। কিন্তু ক্রিকেট বিষয়ে যে ক্রিকেটকে একেবারে স্পষ্ট ধ্বংসের পথে নিয়ে গেছেন এবং বিভিন্ন সময় পোল্টি খেয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিতে তাকে দেখেছি, সেই ব্যাপারের জবাবদিহি তাকে দেশে থাকলে যে করতে হবে সেটা তো তিনি খুব ভালোভাবেই জানেন। তিনিও কি দেশ ছাড়বেন? প্রশ্নটা উঠেছে চতুর্দিকে। দর্শক, উপদেষ্টাদের দেশত্যাগ নিয়ে কেন এত গুঞ্জন? 2024 সালের 5 অগাস্ট পতন হয়েছিল দীর্ঘদিনের আওয়ামী লীগ সরকারের। ঠিক তার 3 দিন পর 8ই আগস্ট গঠিত হয়েছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে 1.5 বছরের এক ঝোড়ো সময় পার করে আজ আমরা দাঁড়িয়েছি সেই সরকারের মেয়াদের শেষ প্রান্তে। আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ নেবে আর বিদায় নেবেন আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। কিন্তু এই বিদায় ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড় উঠছে নানা প্রশ্ন নিয়ে। উপদেষ্টারা কি দেশ ছাড়ছেন? কেন এই গুঞ্জন? আর বিদায়ের পর কে ফিরছেন তার পুরনো পেশায়, আর কেই বা যাচ্ছেন অবসরে? আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব প্রথম আলোর তথ্যের ভিত্তিতে। সাধারণত যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর একটি স্বাভাবিক বিষয়, কিন্তু এই সরকারের উপদেষ্টাদের বিদায় নিয়ে কেন এত রহস্য? আলোচনার শুরুটা হয় গত শুক্রবার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব দায়িত্ব হস্তান্তর করে দেশের বাইরে চলে যাওয়ার পরই গুঞ্জন ডালপালা মেলে। মানুষের মনে প্রশ্ন জাগে, তবে কি উপদেষ্টারা সবাই একে একে দেশ ছাড়ছেন? এর মধ্যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট এই আগুনে যেন ঘি ঢেলে দেয়, যেখানে তিনি দাবি করেন 2 জন উপদেষ্টা আজই দেশ ছাড়ছেন। যদিও তিনি কোনো নাম প্রকাশ করেননি, ফলে পুরো বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন বা
অনুমান নির্ভর হয়ে আছে। তবে সরকারের পক্ষ থেকে বা উপদেষ্টাদের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তারা সবাই দেশ ছাড়ছেন। মানুষের এই উদ্বেগের পেছনে কাজ করছে ইতিহাস। 2008 সালের কথা মনে করে দেখুন। দীর্ঘ 2 বছর ক্ষমতায় থাকার পর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ফখরুদ্দিন আহমেদ এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইন আহমেদ দেশ ছেড়েছিলেন। তারা কিন্তু আজও ফিরে আসেননি। সেই অভিজ্ঞতায় হয়তো আজকের সাধারণ মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছে। তবে এবারের পরিস্থিতি কি ভিন্ন? 1990 সালের বিচারপতি শাহাবুদ্দিনের অস্থায়ী সরকারের কথা ভাবলে দেখা যায় তিনি কিন্তু আবার বিচার বিভাগে ফিরে গিয়েছিলেন। আজকের উপদেষ্টাদের অধিকাংশও কি সেই পথে হাঁটবেন? তবে এখানে একটা তুলনা করার বিষয় আছে যে 111 সরকার 2007-8 সময়কালের সেই সরকারটি কিন্তু স্বস্তির সরকার ছিল এবং আজকের এই ইউনূসের সরকার কিন্তু অস্বস্তির সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা সেই সময়ের সেনা প্রধান বাংলাদেশ ছেড়ে গিয়ে আজও কিন্তু দেশে ফেরেননি। কিন্তু আজকে ডক্টর ইউনূসের সরকারের প্রতি কত % মানুষ হ্যাপি ছিল? গত 1.5 বছরে বেশিরভাগ মানুষ বাংলাদেশের একান্ত দলকানা ছাড়া বেশিরভাগ মানুষ কিন্তু অসন্তুষ্ট ছিল। আজকে যতই উপদেষ্টারা বলুক, প্রথম আলোর কাছে যতই তথ্য দিক যে আমরা দেশে থাকছি, স্বাভাবিক কাজে থাকছি, কিন্তু এমন ভাবে তারা চলে যাবেন বা যেতে পারেন আপনি হয়তো জানবেনও না। তাহলে চলুন আমরা একটু নামের তালিকা ধরে ধরে জেনে নিই যে আমাদের পরিচিত উপদেষ্টাদের কার গন্তব্য কোথায়। প্রথম আলোর অনুসন্ধানে যা উঠে এসেছে তা বেশ ইতিবাচক। প্রথম আলোর অনুসন্ধান বলছে যে উপদেষ্টারা সবাই প্রায় দেশে থাকছেন। আসলে কি থাকছেন কিনা এটি দেখতে হলে বা বুঝতে হলে আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে। আমরা প্রথমেই আসি ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন, খুব স্বাভাবিকভাবেই তার নামের সাথে নোবেল জয়ী, বিশ্ববরেণ্য ইত্যাদি ব্যক্তিত্ব যুক্ত আছে, খুব স্বাভাবিক। বিদায়ের পর তিনি আবার তার আন্তর্জাতিক কর্মসূচি এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের কাজে যুক্ত হবেন। প্রথম আলোর অনুসন্ধান এটি বের করেছে বা প্রথম আলোকে তিনি এভাবেই বলে থাকতে পারেন। এরপরে আসি ডক্টর সালাউদ্দিন আহমেদ, যিনি অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এই দায়িত্বে আসার আগে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন। তিনি জানিয়েছেন দায়িত্ব শেষ করে তিনি আবারও শিক্ষকতা পেশায় ফিরে যাবেন। আসিফ নজরুল এই 1.5 বছরের সবচেয়ে আলোচিত নামগুলোর একটি। আসিফ নজরুল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক, এবং তিনি জানিয়েছেন তিনি তার প্রিয় ক্লাসরুম এবং শিক্ষার্থীদের মাঝে ফিরে যাবেন। সৈয়দা রিজওয়ানা হাসান আরেকজন আলোচিত ব্যক্তি, সমালোচিত ব্যক্তিও যদি বলেন ভুল হবে না। পরিবেশ রক্ষায় যার লড়াই, প্রথম আলো বলছে যে দীর্ঘদিনের লড়াই, তো তিনি লড়াই করেছেন, এই সরকারে এসেও লড়াই করেছেন নানাভাবে। তিনি কতটা সফল হয়েছেন, ব্যর্থ হয়েছেন, কতটা বিতর্কিত হয়েছেন বাংলাদেশের মানুষ জানে। তিনি ফিরে যাচ্ছেন তার পুরনো প্রতিষ্ঠান বেলাতে, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির কাজে। শারমিন মুর্শিদ, তিনি নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান ছিলেন, আবারও সেখানেই ফিরে গিয়ে তার আগের কাজগুলো শুরু করবেন। অবসরপ্রাপ্ত সচিব কয়েকজন ছিলেন এই পরিষদে, এর মধ্যে আলী ইমাম মজুমদার বা ফৌজুল কবির খানের মতো যারা আগে থেকেই অবসরে ছিলেন, তারা আবারও লেখালেখি এবং কলামিস্ট হিসেবে তাদের নাগরিক দায়িত্ব পালন করবেন। এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি অবসরে যাবেন, লেখালেখি করবেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই আলাপ থেকে এটি বোঝা যাচ্ছে যে বেশিরভাগ উপদেষ্টায় একটি নির্দিষ্ট সময়ের জন্য ছুটি
বা বিরতি নিয়ে রাষ্ট্রের দায়িত্ব পালনে এসেছিলেন, এখন তারা তাদের নিয়মিত পেশাগত জীবনে ফেরার পরিকল্পনা করছেন। আগামীকালকের দিনটি বেশ প্রতীকী। প্রোটোকল অনুযায়ী কাল যখন উপদেষ্টারা শপথ অনুষ্ঠানে যাবেন, তখন তাদের গাড়িতে জাতীয় পতাকা থাকবে, কারণ তখনও তারা দায়িত্বে আছেন। কিন্তু নতুন মন্ত্রিসভার শপথ শেষে যখন তারা অনুষ্ঠান স্থল ত্যাগ করবেন, তখন তাদের গাড়ি থেকে জাতীয় পতাকা সরিয়ে নেওয়া হবে। তারা ফিরবেন একজন সাধারণ নাগরিক হিসেবে। ক্ষমতা থেকে সাধারণ জীবনে ফেরার এই যে মহেন্দ্রক্ষণ, এটি হলো আমাদের গণতান্ত্রিক চর্চার সৌন্দর্য। অন্তর্বর্তী সরকারের এই 1.5 বছরের অর্জন বা ব্যর্থতা নিয়ে হয়তো দীর্ঘ বিতর্ক চলবে, তবে উপদেষ্টাদের বিদায় ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তথ্যের আলোকে তা অনেকটাই পরিষ্কার। তারা পালাচ্ছেন না, বরং অধিকাংশই ফিরছেন তাদের চিরচেনা কর্মস্থলে। আপনার কি মনে হয়, এই সরকারের বিদায় কি একটি নতুন স্থিতিশীল যুগের সূচনা করবে? কমেন্ট করে আমাদের জানান। এবং আরো আপনি কি মনে করেন, উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্যান্য যারা আছেন, তারা কি এই যে একটা গণমাধ্যমকে যেভাবে বলছেন, প্রথম আলোকে বলেছেন, তারা কি আসলেই দেশে থাকবেন নাকি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? আপনি আপনার মতামত আমাদের কমেন্টে জানাতে পারেন। এই মুহূর্তে এ পর্যন্তই।